আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা। বিরোধী দলের জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচ। ব্যাংক রেজুলেশন বিল পাস। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান। গভর্নরের বয়সসীমা তুলে দিয়ে সংসদে বিল পাস। 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল পাস। ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী। লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত। সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে আরেক যুবকের মৃত্যু। শেরপুর ও বগুড়ায় ভোটে অনিয়মের অভিযোগে জামায়াতের বিক্ষোভ। উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা। ঢাকা সহ 5 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। আবারও ফুঁসে উঠেছে ভারতের মণিপুর। প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত নিয়োগ। সাম্রাজ্যবাদের পতন সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে, মোস্তফা খামেনি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে 40 দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিএসসি জাহাজ বাংলার জয়যাত্রা আজ শুক্রবার হরমুজ প্রণালীর কাছাকাছি এলেও পার হওয়ার অনুমতি দেয়নি ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। গত বুধবার 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল হরমুজ প্রণালীর উদ্দেশ্যে। প্রায় 40 ঘন্টা জাহাজ চালিয়ে শুক্রবার 10 এপ্রিল সকালে কাছাকাছি এসে পৌঁছে ইরান সরকারের কাছে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। এতে জাহাজটি ঘুরিয়ে আবারও নিরাপদে আরব আমিরাতের শারজা বন্দরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল, তবে তা তারা প্রত্যাখ্যান করেছে। কোটি কোটি আমানতকারী সুরক্ষা এবং ব্যাংক খাতের বিশৃঙ্খলা ঠেকানোর লক্ষ্যে বহুল আলোচিত ব্যাংক রেজুলেশন বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। শুক্রবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে বিরোধী দলের আপত্তি ও জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচ করে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। বিলটি পাশের প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ শুক্রবার তিনি দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে তিনি জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাকে একটি বিশেষ রেজুলেশন প্রদান করা হয়। এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সমূহে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা 67 বছর নির্ধারণের বিধান বাতিল করে একটি বিল অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ। শুক্রবার বিকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 সংশোধনের প্রস্তাব সংসদে উপস্থাপন করেন। পরে এ বিষয়ে কোনো দফাওয়ারি সংশোধনী না থাকায় বিলটি অপরিবর্তিত অবস্থায় পাশ হয়। নতুন আইনের নাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন আইন 2026। বিলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদের 4 বছরের মেয়াদ ও পুনর্নিয়োগের সুযোগ বহাল রাখা হয়েছে। তবে 67 বছর পূর্ণ হলে পদে থাকা যাবে না বলে যে শর্ত ছিল সেটি বাদ দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর 10 অনুচ্ছেদের 5 দফায় থাকা শর্ত বিলুপ্ত হবে। এর অর্থ গভর্নর পদে 4 বছরের মেয়াদ এবং পুনর্নিয়োগের বিধান থাকবে, কিন্তু বয়স 67 বছর পার হলে পদ ছাড়তে হবে এমন বাধ্যবাধকতা আর থাকছে না। রাজধানীর সরকারি 7 কলেজের দীর্ঘদিনের সংকট নিরসন ও স্বতন্ত্র পরিচয় নিশ্চিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2026 বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে এবং এই কলেজগুলোর ঐতিহ্য বজায় রেখেই নতুন এই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 13তম দিনে বিলটি পাশ হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনে বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন। দফাওয়ারি কোনো সংশোধনী না থাকায় বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাশ হয়। সংযুক্ত থাকছে যে 7 কলেজ: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ। পাশ হওয়া বিল অনুযায়ী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটি নিজস্ব মূল ক্যাম্পাস থাকবে, সেখানেও অনার্স ও মাস্টার্স কোর্স পরিচালিত হবে। পাশাপাশি সংযুক্ত 7টি কলেজেও স্নাতক ও স্নাতকোত্তর কার্যক্রম চলমান থাকবে। নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে পোর্ট লুইসে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সেখানে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রার্থিতার সমর্থন চাইবেন বলে আশা করা হচ্ছে। শুক্রবার মরিশাসের রাজধানীতে শুরু হওয়া এ সম্মেলনে ভারত মহাসাগরীয় অঞ্চলের নেতৃবৃন্দ, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা সমবেত হয়ে আঞ্চলিক সহযোগিতা, অভিন্ন দায়িত্ব এবং ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে আলোচনা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণকারী দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় নিহত হন তিনি। নিহত দীপালি ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। দূতাবাস জানায়, দীপালির মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভারত সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে আরেক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সীমানা পিলার থেকে প্রায় 1 কিলোমিটার অভ্যন্তরে ভারতীয় খাসিয়াদের সুপারি বাগানে এ ঘটনা ঘটে। এ নিয়ে 9 দিনের ব্যবধানে একই সীমান্তে খাসিয়াদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হলেন। বৃহস্পতিবার নিহত যুবকের নাম সালে আহমেদ জয়ধর। তিনি কোম্পানীগঞ্জের দয়ারবাজার সংলগ্ন কারবালা টুক গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, বৃহস্পতিবার রাত 8:30টার দিকে সালে আহমেদ আরো 2 সহযোগী সহ সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা ভারতের অভ্যন্তরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থানকালে ভারতীয় খাসিয়ারা তাদের সুপারি চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালে আহমেদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। শেরপুর ও বগুড়ায় উপনির্বাচনে ভোট জালিয়াতি, ভোট কেন্দ্র দখল, জামাত নেতাকর্মীদের উপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছে জামাতে ইসলামী। শুক্রবার 10 এপ্রিল বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা এ সময় উপস্থিত ছিলেন। কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের বাম পায়ের গোড়ালি উড়ে গেছে। একই সঙ্গে গুরুতর জখম হয়েছে ডান পায়ে হাঁটুর নিচের অংশ। শুক্রবার সকাল 10:30টার দিকে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ সাদেক উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প 10 ব্লক F13 বাসিন্দা। তার বাবার নাম বশির আহমেদ এবং মায়ের নাম সারা খাতুন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সূত্রে জানা গেছে, উখিয়া ব্যাটালিয়নের 64 বিজিবি অধীনস্থ বালুখালী বিউপির দায়িত্বপূর্ণ এলাকা BRM 21 থেকে প্রায় 1 কিলোমিটার দক্ষিণে, মাস্টারকাঠি পোস্ট থেকে প্রায় 250 মিটার উত্তরে এবং শূন্যরেখা থেকে আনুমানিক 150 মিটার মিয়ানমারের ভেতরে নারিকেল বাগান নামে পরিচিত স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা সহ দেশের 5টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার বিকেলে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। সতর্ক বার্তায় বলা হয়েছে, বিকেল 4টা থেকে রাত 1টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জাতিগত সহিংসতার জেরে আবারও ফুঁসে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। সম্প্রতি রাজ্যের বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় 2 শিশু নিহতের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
বিচারের দাবিতে রাস্তায় নেমেছে শত শত মানুষ। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরে এক বিক্ষোভ সমাবেশে নিরাপত্তা বাহিনীর চালানো গুলির আঘাতে 3 জন নিহত হয়েছে। এর আগে এক রকেট হামলায় 2 শিশুর মৃত্যু হয়। সেই ঘটনাকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যটি। এর আগে ভারতের কেন্দ্রীয় বাহিনী মণিপুরের জনতাকে শান্ত করার চেষ্টা করলেও তারা বাহিনীর গাড়িগুলোতে আগুন লাগানো শুরু করে। এরপর বাহিনীর সংরক্ষিত অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করে তারা। তখনই গুলি চালায় বাহিনী, যাতে মৃত্যু হয় 3 জনের। ঘটনার পর শত শত নারী ও শিশুকে নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। নিহত শিশুদের ছবি হাতে নিয়ে তারা সহিংসতা বন্ধ এবং দোষীদের শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাপ বাড়ছে প্রশাসনের উপরও। ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার পরবর্তী কর্মস্থল হতে যাচ্ছে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়ন ইইউ। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমান বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারের দায়িত্বে থাকা প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের মধ্য দিয়ে প্রণয় ভার্মা ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত সৌরভ কুমারের স্থলাভিষিক্ত হচ্ছেন। 2022 সালের সেপ্টেম্বরে ঢাকায় ভারতের 18তম হাই কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন প্রণয় ভার্মা। পেশাগত জীবনে তিনি হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও হ্যানয়ে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি তার জনগণের জোরালো সমর্থনের প্রশংসা করেছেন এবং বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের জনগণ বিজয়ী হয়েছে। সাম্রাজ্যবাদের পতন সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের 40তম দিন উপলক্ষে বৃহস্পতিবার প্রকাশিত এক বার্তায় নবনির্বাচিত এই নেতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষিতে চলমান যুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। এ সময় তিনি ইরানের জনগণের অধ্যাবসায় ও সহনশীলতার কথাও উল্লেখ করেন। বার্তায় মুস্তফা খামেনি বলেন, স্বদেশের ভাই ও বোনরা, আজ দৃঢ়তার সাথে বলা যায় যে আপনারা ইরানের বীর জনগণ এই রণাঙ্গনে চূড়ান্ত বিজয় হয়েছেন। একটি প্রধান শক্তি হিসেবে ইসলামী প্রজাতন্ত্রের উত্থান এবং সাম্রাজ্যবাদের দৃশ্যমান পতন সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।